শুভ সন্ধ্যা। কেরিয়ার বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। সদ্য সমাপ্ত এসএলএসটি পরীক্ষা জন্য আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন। অনেকে একটু পরীক্ষার পরে কাটাছেঁড়া করছেন, অ্যান্সার কি মেলাচ্ছেন, কাট আপ কত হতে পারে এই নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে আছেন। অনেকে অনেক কোয়েশ্চেন অ্যান্সারের কনফিউশনে আছেন, সেখানে নম্বর বাড়তে পারে কমতে পারে, এরকম অবস্থায় আপনারা এখন বর্তমানে আছেন। 7 তারিখে পরীক্ষা শেষ হয়েছে একটা 9-10, তারপরে গত রবিবার 14ই সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়েছে 11-12। অনেকে একটা পরীক্ষা দিয়েছেন, অনেকে দুটোই পরীক্ষা দিয়েছেন। ওকে, তো এই জায়গায় দাঁড়িয়ে অনেক কটা ইকুয়েশন সমীকরণ উঠে আসছে। একটা হচ্ছে যে ফেরসাদদের ভবিষ্যৎ কোন জায়গায় থাকবে, এবং যারা 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিল তাদের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়াবে। দেখুন, ভ্যাকান্সি যেটা পাবলিশ হয়েছে, টেন্টেটিভ ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিটা আরো কিছু বাড়তে পারে, কিন্তু কত বাড়বে, আদৌ বাড়বে কিনা সেটা পরের বিষয়। বর্তমান যে ভ্যাকান্সিটা আছে, আমরা সেই ভ্যাকান্সির উপর দাঁড়িয়ে আলোচনা করব, এবং সেখান থেকে সেই ভ্যাকান্সি দাঁড়িয়েই আমরা আগামী পরিকল্পনা তৈরি করব। ঠিক আছে? এখন ফ্যাক্ট নম্বর 1, যে সকল ইন সার্ভিসরা 9-10-এ চাকরি করতো, 9-10 থেকে যারা 11-12-এ পরীক্ষা দিয়েছে এবং 11-12-এও যদি তারা সিলেক্ট হয়ে যায়, তাহলে সব থেকে বেনিফিট পাবে তারা। 9-10 চাকরি করতো, সেখান থেকে ওই 9-10-এর টিচিং এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে 11-12-এ চাকরি পাচ্ছে। এটা অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে প্রমোশন। আবার কিছু ইন সার্ভিস টিচার থাকবে যারা 11-12-এ চাকরি করতো, তাদের 11-12-এর সুযোগ না পেয়ে 9-10-এ সুযোগ পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের একটা ডিমোশন ঘটবে। ওকে, আবার কিছু ইন সার্ভিস টিচার থাকতে পারে, যে সকল ইন সার্ভিস টিচাররা তারা ইন্টারভিউতে আসতে পারে, আবার দেখা গেল তারা ইন্টারভিউ পর্যন্ত আসতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক ক্ষতি হবে। দেখুন, 1000 ভ্যাকান্সি থাকলে 1600 ক্যান্ডিডেট ডাক পাবে। পরিষ্কার কথা বলছি, 1000 ক্যান্ডিডেট থাকলে 1600 ক্যান্ডিডেট ডাক পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত ভ্যাকান্সি প্রায় 35,000। সেক্ষেত্রে কতজন প্রার্থী ডাক পেতে চলেছে যদি ধরি, তাহলে হচ্ছে 348,000 আর 8,000, 56,000। 35,000 ভ্যাকান্সিতে ক্যান্ডিডেট ডাক পেতে চলেছে 56,000 ক্যান্ডিডেট। কিন্তু বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে এই ক্যান্ডিডেটের সংখ্যাটা আরো হিউজ বেড়ে যাবে। 56,000 1:1.6 রেশিওতে ডাক পাওয়ার কথা, কিন্তু এর হিসাবটা মানে আরো অনেক বেশি হবে। এর কারণটা কি? কারণ হচ্ছে, কোনো একটা সাবজেক্টে ধরুন 100টা ভ্যাকান্সি আছে, তাহলে 160 জন ডাক পাবে। তো এই 160 জন ডাক পেতে গেলে দেখা গেল 58 পর্যন্ত কাট আপ করলে 150 জন হচ্ছে, তাহলে এখনো 10 জনকে ডাকতে হবে। এবার যত নিচে কাট আপ নিয়ে আসবে, তত কি হবে, তত সেই কাট আপে বেশি সংখ্যা ক্যান্ডিডেট থাকবে, কারণ এখানে কোনো ফ্র্যাকশন নেই, কোনো নেগেটিভ নেই। সুতরাং দেখা গেল 57-এ যখন কাট আপ করা হচ্ছে, ওই 57-এ আছে 150 জন, হতে পারে, না হওয়ার কিছু নেই। তাহলে ডাক পাওয়ার কথা ছিল কতজন? 160 জন 100 ভ্যাকান্সিতে। এখানে ইন্টারভিউতে ডাক পেতে চলেছে কতজন? 300 জন। তাহলে চাকরি পাবে কতজন? 100 জন। ওয়েটিং হবে কতজন? 200 জন। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? তাহলে ক্যান্ডিডেট ডাক পাবে 56,000, ন্যাচারালি ডাক পাওয়ার কথা, সেই সংখ্যাটা আরো বেড়ে যাবে। ভ্যাকান্সি যদি 44,000 বা 40-45,000ও হয়, তাহলে তো 40,000 ধরে যদি আমি এগোই, 4 × 64, তার থেকে আরো
20,000 ধরতে হবে ক্যান্ডিডেট ডাক পাবে বেশি। সুতরাং একটা হিউজ সংখ্যা ক্যান্ডিডেট ডাক পাবে। এবার ইন সার্ভিসের সংখ্যা কত? কমিশন একটা মামলায় হলফনামা দিয়ে জানিয়েছিল তাদের এই 2 নিয়োগের ক্ষেত্রে টোটাল ইন সার্ভিস আছে 35,000 ইন সার্ভিস হিসাবে ফর্ম ফিল আপ করেছে। এবার এই 35 মধ্যে কিছু জল আছে। জলটা কি? অনেক প্রাইমারি টিচার তারাও ইন সার্ভিস শো করে দিয়েছে, অনেক আপার প্রাইমারি টিচার ইন সার্ভিস শো করে দিয়েছে, অনেকে কোনো কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করে, অনেকে কোনো পার্ট টাইম করে। তো এরকম অনেক টিচার আছে যারাও কিন্তু ইন সার্ভিস শো করে দিয়েছে। তো তাদেরগুলো তো আর কাউন্ট হবে না, তারা টিচিং এক্সপিরিয়েন্স নম্বর পাবে না। তাহলে তাদের টিচিং এক্সপিরিয়েন্স নম্বর যদি না পাই, মানে অরিজিনালি যদি আমি ধরে নিই কতজন ইন সার্ভিস টিচার থাকতে পারে, তার একটা হিসাব যদি করি, 17,000-এর মধ্যে যদি 1800 বাদ চলে যায়, তাহলে বাকি যে ক্যান্ডিডেট থাকছে এটা হচ্ছে 16 যোগ্য ক্যান্ডিডেট। আর খুব বেশি হলে 2012 পর্যন্ত যারা শিক্ষক, 2012 সালে যারা চাকরি পেয়েছে তারা হয়তো অ্যাপ্লাই করতে পারবে এই বয়স সীমার মধ্যে। তো এই 2 ক্ষেত্রে আমার যেটা মনে হয়, 2 ক্ষেত্রে খুব বেশি হলে 22 থেকে 25 হাজার, 2 ক্ষেত্রে বলছি, 9, 10, 11, 12 মিলিয়ে 2 ক্ষেত্রে তারা 22 থেকে 25,000 ইন সার্ভিস টিচার থাকতে পারে। ফ্রেশারদের কেমন সুযোগ, ইন সার্ভিসদের কেমন সুযোগ, সেটা যদি আমি মানে একটু ক্লিয়ার করে বলতে চাই, তাহলে ইন সার্ভিস টিচার যারা আছে কোশ্চেন লেভেল বা তারা যা পরীক্ষা দিয়েছে, সেক্ষেত্রে যদি দেখা যায় সমস্ত টিচারই, ম্যাক্সিমাম সংখ্যক টিচারই কিন্তু তারা ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে। ম্যাক্সিমাম সংখ্যক, সামান্য মানে 2 থেকে 5% ইন সার্ভিস টিচার যারা জেনারেল ক্যাটাগরি, তারা কিন্তু এখানে একটু সমস্যার মধ্যে পড়তে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি, যেসব ইন সার্ভিস টিচার আছে তারা এই 10 নম্বর কাট অফ হবে কত, এটা অনেকে অনেক রকম ভ্রান্ত ধারণা দিচ্ছে। আমি পরিষ্কার করে বলছি, কাট অফ হবে আউট অফ 80, 80 নম্বরের মধ্যে 60 রিটেন এক্সাম হয়েছে, 10 একাডেমিক, আর 10 হচ্ছে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স। টিচিং এক্সপিরিয়েন্স প্রায় সব টিচারই 10-এর 10ই পাচ্ছে। একাডেমিকে অনেকে 8 আছে, অনেকে 10 আছে, অনেকে 6 আছে। জেনারেল টিচারদের যারা শুধু, যেসব ইন সার্ভিস টিচার জেনারেল, তাদের বিপদটা কোথায় বলুন তো? এবং এই বিপদ বা এই ঝড়টা জেনারেল ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু আসবে। তার কারণ হচ্ছে, যে ক্যান্ডিডেটটা এসসি হিসেবে আবেদন করেছে বা যে ইন সার্ভিস এসসি ক্যাটাগরি, সেও 10 নম্বর পাচ্ছে। 10 নম্বর পেয়ে যদি আজকে সাপোজ 9, 10-এ বাংলা যদি সে 50 করে আসে বা 51 করে আসে, সে কিন্তু 60+ হয়ে গেল। যেখানে একটা মানে ফ্রেশার ছেলে, সে যত ভালোই পরীক্ষা দিক, সে তো 60-এর বেশি পাবে না। ফ্রেশাররা কখনোই 60-এর বেশি তার ক্রস করতে পারছে না। তো সে কিন্তু 61-তে চলে গেল। এই জায়গাটায় বিপদ জেনারেল ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রেও, কারণ এই 10 নম্বর পেয়ে ম্যাক্সিমাম টিচারই সব জেনারেল ক্যাটাগরিতে ঢুকে যাবে। যদি কোনো ইন সার্ভিস টিচার একটু খারাপ এক্সাম দিয়ে দেয়, এভারেজের থেকে যদি একটু খারাপ এক্সাম দিয়ে দেয়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে একটু বিপদ আছে। যদি কোনো ক্যাটাগরির ইন সার্ভিস টিচার এভারেজের থেকে খারাপ এক্সামও দেয়, তাও তাকে বাঁচানোর জন্য কিন্তু ক্যাটাগরি আছে তার। আর ইন সার্ভিস টিচারদের একবার এই ইন্টারভিউ পর্যন্ত আসতে পারলে তাদের কিন্তু চিন্তা মুক্ত, তবুও তাদের কিন্তু প্রস্তুতি নিয়েই যেতে হবে। এই না যে আমি শিক্ষক ছিলাম বলে আমাকে
ডেমনস্ট্রেশনে ফুল নম্বর দেবে, ইন্টারভিউতে ফুল নম্বর দেবে, এটা ভেবে যাওয়াটা ভুল। তবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সহানুভূতিশীল হবে কমিশন বা ইন্টারভিউ বোর্ড। এই জায়গাটা যেমন বাংলাতে, ইংরেজিতে বা কোনো কোনো সাবজেক্টে একজন জেনারেল যদি 57 করে আসে, তো যদি কাট অফ মার্ক কোনো কারণে যদি 68 হয়ে যায় কোনো কারণে, কারণ জেনারেল ইন সার্ভিস টিচাররা সব জেনারেল হয়ে আছে, যদি সেখানে 300 ভ্যাকান্সি থাকে তাহলে ডাক পাবে 480 জন। তা দেখা গেল 2016 সালে বাংলায় চাকরি পেয়েছে 1000 জন, সাপোজ দ্যাট। তাহলে তো তারা সবাই তাদের 1000 জনের মধ্যে 480 জন ওই 10 নম্বর যোগ করে 68 নম্বর পৌঁছে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখা গেল 58 নাম্বার পেয়ে করেও অনেক জেনারেল ক্যান্ডিডেট ফ্রেশাররা ডাক পেল না। আবার কোন জেনারেল ইন সার্ভিস সে 48 করেছে, 48, দেখা যাচ্ছে সে টিচিং এক্সপিরিয়েন্সে 10 পেল, 58, তার একাডেমিক এবার 2 কম, তখন 66 হচ্ছে। সেক্ষেত্রে তার কিন্তু ইন্টারভিউ লিস্টে আসার সম্ভাবনাটা অনেকটা ক্ষীণ হয়ে গেল। এটা একটা ফ্যাক্ট ওয়ান বললাম, ফ্যাক্ট ওয়ান। এই ঘটনাটা ঘটতে পারে, আমি যা বলছি সব ফ্যাক্ট, এগুলো ঘটতে পারে। যেমন ইডাব্লিউএস 100% ফ্রেশার চাকরি পাবে, কোনো সিঙ্গেল কোনো ইন সার্ভিস টিচার চাকরি পাবে না সেখানে। এই নিয়োগে যত ইডাব্লিউএস সার্টিফিকেট হোল্ডার আছে, সব মানে ভ্যাকান্সি আছে, সবটাই ফ্রেশার দ্বারা ফিল আপ হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে আর ইন্টারভিউ ডাক পাওয়ার ক্ষেত্রে এই দুটোর একটু পার্থক্য কোথায় আছে আমি বুঝিয়ে বলি, কারণ আপনারা প্যানেল কিভাবে হয় অনেকেই জানেন না। দেখুন, ইন্টারভিউতে জেনারেলদের ডাক পাওয়ার অপরচুনিটি কম, ক্যাটাগরিদের অপরচুনিটি বেশি হয়। কারণ এখানে সিঙ্গেল র্যাঙ্কিং ওয়েতে ডাকা হয়, যে ক্যান্ডিডেট যে ক্যাটাগরি হিসেবে ডাক পেয়ে যাচ্ছে সেই ক্যান্ডিডেট সেই ক্যাটাগরি হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে? এবার ইন্টারভিউ যখন ডাকা হওয়ার পর যখন প্যানেল ইন্টারভিউ নম্বর যোগ করে যখন প্যানেল হয়, তখন কি করা হয়, মাল্টিপল র্যাঙ্কে প্যানেল করা হয়। ওই যে 100 জনে 160 জন ডাকলো, এবার এম প্যানেল যখন হবে 100 জন এম প্যানেল হলো, এর ওপর থেকে এম প্যানেলটা হতে হতে আসে। যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট এম প্যানেল জেনারেল কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেট যদি 100 জনে কতজন ডাক পেয়েছে, জেনারেলে 160 জন। এই 160 জনের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা এই 160 জনের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা ক্যাটাগরি বিলং করে। জেনারেল মেল ফিমেলে যদি 160 জন ডাক পায়, তার মধ্যে কয়েকজন জেনারেল ফিমেল হিসেবে, কয়েকজন আছে ক্যাটাগরি মেল ফিমেলে, কয়েকজন আছে ক্যাটাগরি ফিমেল। এবার ওপর থেকে যখন নামায়, কেউ যদি 100-র মধ্যে না ঢুকতে পারে, তাহলে তার পরের যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি সে এমপ্যানেল দেওয়া হয়। সেখানেও যদি এমপ্যানেল না হতে পারে, যেমন একটা ফিমেল ওবিসি এ ফিমেল, ওবিসি এ ফিমেল সে জেনারেল হিসাবে যদি ইন্টারভিউতে ডাক পায়, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি কি ঘটতে পারে? তার ক্ষেত্রে ঘটতে পারে জেনারেল মেল ফিমেল এম প্যানেল, জেনারেল ফিমেল এম প্যানেল, ওবিসি এতে মেল ফিমেল এম প্যানেল, ওবিসি এতে ওবিসি এ ফিমেল এম প্যানেল, 4টে এম প্যানেল হতে পারে। অথবা সে 3টে এম প্যানেল হতে পারে। জেনারেল মেল ফিমেলের মধ্যে যদি না ঢুকতে পারে, তাহলে জেনারেল ফিমেল, ওবিসি এ মেল ফিমেল, ওবিসি এ ফিমেলের মধ্যে এম প্যানেল হতে পারে। অথবা সে ওবিসি এ মেল ফিমেলের মধ্যে এম প্যানেল হতে পারে এবং ওবিসি ফিমেলের মধ্যে এম প্যানেল হতে পারে। যখন সে একবার এম প্যানেল হবে, তার আর কোনো ওয়েটিং এ কোনো নাম থাকবে না। অথবা সে ওবিসি এ ফিমেল এম প্যানেল হতে পারে। সে যদি কোনো একটা এম প্যানেল না হয়, তখন 4টে ওয়েটিং হবে। ক্লিয়ার এই বিষয়টা?
তাহলে এই জেনারেলে ডাক পাওয়াটা, ইন্টারভিউতে ডাক পাওয়াটা যেমন কঠিন, চাকরি পাওয়াটা অনেক সহজ। কারণ জেনারেল রেশিও ওয়েটিংটা তখন কমে আসে রেশিওর থেকে কম। ওকে, রেশিওর থেকে কম। কারণ অনেক ক্যান্ডিডেট তারা জেনারেলের মধ্যে টিকতে না পেরে তারা ক্যাটাগরি থেকে এমপ্যানেল হয়ে যায়, ফলে যে জেনারেল ক্যান্ডিডেটটা ওয়েটিং ভলিউমটা কমে যায়, কিন্তু ক্যাটাগরির ওয়েটিং ভলিউমটা অনেকটা বেড়ে যায়। যেমন ওই জেনারেলে 160 জন যদি ডাক পায়, 100 জন এমপ্যানেল হয়ে যাওয়ার পরে 60 জন ওয়েটিং হওয়ার কথা ছিল, দেখা যাবে এখানে ওয়েটিং হয় 30 জন, সাপোজ 40 জন, মানে ওই 60-এর থেকে কম হয়। কিন্তু ক্যাটাগরির ক্ষেত্রে ঠিক উল্টো জিনিসটা ঘটে। তার কারণ কি? ক্যাটাগরির ক্ষেত্রে দেখা যায় 100টা যদি ভ্যাকান্সি থাকে ওবিসি, এতে যদি 100টা ভ্যাকান্সি থাকে, ওয়েটিং হওয়ার কথা 60 জন, কিন্তু ওয়েটিং হয়ে যাবে দেখা যাচ্ছে 150 জন, 200 জন, তারও বেশি হতে পারে বা কম হতে পারে। তার কারণ কি? ওবিসিতে ভ্যাকান্সি ছিল 100টা, মানে ফিমেলদের বোঝায়, তাহলে ভালো করে বুঝতে পারবেন। ওবিসি ফিমেলে 100 ভ্যাকান্সি থাকলে ডাক পেয়েছে 160 জন, তার মধ্যে কিছু ফিমেল ওবিসি এ মেল ফিমেল হিসেবে ওই ইন্টারভিউতে ডাক পেয়েছে, এরকম আছে দেখা গেল 20 জন। আরো 20 জন দেখা গেল তারা জেনারেল ফিমেল হিসেবে ইন্টারভিউতে ডাক পেয়েছে। আরো 20 জন দেখা গেল তারা জেনারেল মেল ফিমেল হিসেবে ইন্টারভিউতে ডাক পেয়েছে। তাহলে এই 160 ওই 60, এই 220 জন এখানে কিন্তু লড়াই করবে। এই 220 জনের মধ্যে 100 জন এমপ্যানেল হবে আর 120 জন ওয়েটিং হয়ে যাবে। ঠিক আছে, তো একদম যেটা বাস্তব বিষয়, এটা আজ বলি কাল বলি, আপনারা একদিন বুঝতে পারবেন। যারা জেনারেল ফ্রেশার আছেন তাদের ক্ষেত্রে কাট অফটা হাই হবে। আমি ভেবেছিলাম প্রত্যেক বিষয়ে আমি সাবজেক্ট ধরে ধরে কাট অফ বলবো, কিন্তু অ্যান্সার কি প্রকাশ করেনি, এখনো করেছে কিনা জানি না। কারণ অফিসিয়াল অ্যান্সার কি না দেওয়া পর্যন্ত আমি কাট অফ মার্ক বলবো না। কারণ পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে ফেসবুক, আমার হোয়াটসঅ্যাপে মানে নাম্বারে ছড়াছড়ি দিয়ে মেসেজ আসছিল, দাদা আমার 59, আমার 58, 57, 56, দিন দিন দেখছি নাম্বারটা কমছে। সেই জন্য অফিসিয়াল অ্যান্সার কি না দেওয়া পর্যন্ত আমি সাবজেক্ট ওয়াইজ কাট অফটা বলবো না। তবে এখানে একটা স্পষ্ট দিয়ে বলে রাখি, 9-10-এর ক্ষেত্রে জেনারেল যারা আছে 55+ হলে তারা অবশ্যই আশা করতে পারো। 55+ যাদের আছে ক্যাটাগরি ক্যান্ডিডেটদের, ফ্রেশার ক্যান্ডিডেটদের আমি বলছি, আমি ইন সার্ভিসদের বলছি না, ফ্রেশারদের হিসাবেই বলছি। মানে আউট অফ 80-তে যদি 9-10-এর ক্ষেত্রে 65 বা 65+ থাকে জেনারেলদের জন্য, গুড মার্কস। ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ওবিসি এটা যদি 52-53+ থাকো, খুব ভালো জায়গায় আছে আশা করি। আর মেল ফিমেল আলাদা করছে না, একটা এভারেজ বলছি। এসসিদের ক্ষেত্রে 48-50 বা তার প্লাস থাকলে অবশ্যই ইন্টারভিউর জন্য আশা রাখতে পারো। এবার হচ্ছে 11-12-এর ক্ষেত্রে কয়েকটা সাবজেক্ট বাদে বাকি সাবজেক্ট একটু কঠিন কোশ্চেন হয়েছে। তো সেক্ষেত্রে জেনারেলদের আমি বলবো যে 48-50 যদি স্কোর প্লাস থাকে, এবং ওবিসিরা যদি তোমরা 45-46+ থাকে, এবং এসসি যদি 42-43 বা 40+ থাকে, আশা রাখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। এবার ফেসবুক জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ক্যাম্পেইন চলছে, ফ্রেশাররাই ক্যাম্পেইন করছে যে গেজেটের এই ধারা, ওই ধারা, সেই ধারা। একটা সলিউশন আছে, সেই সলিউশনটা যদি করা যেতে পারে, আপনারা সবাই মিলে, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং ফ্রেশাররা, সেটা হচ্ছে যদি আপনারা কোনো পদ্ধতিতে বা কোনোভাবে এই ভ্যাকান্সি যেটা আছে, এই টেন্টেড ভ্যাকান্সিটা আরো বাড়ানোর চেষ্টা করতে পারেন, তাহলে অপরচুনিটিটা কিন্তু সবার বাড়বে, ফ্রেশারদেরও বাড়বে, এবং হচ্ছে
ইন সার্ভিসদেরও বাড়বে। ম্যাক্সিমাম ফিশারাই, আমি বলছি ম্যাক্সিমাম ফিশারাই কিন্তু তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে জেনারেল হিসাবে। সেক্ষেত্রে ক্যাটাগরি ফিশারদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। জেনারেল ফিশাররাও চাকরি পাবে, তারাও ইন্টারভিউতে ডাক পাবে, কিন্তু তারা হয়তো কিছু সংখ্যক ওয়েটিং হয়ে যেতে পারে। ওয়েটিং হলেও তারা চাকরি পাবে, কারণ এখানে প্রচুর পরিমাণে মাল্টিপল র্যাঙ্ক হবে। আপনারা লাস্ট সদ্য আপার প্রাইমারি নিয়োগটা দেখেছেন, সেখানে 8টা কাউন্সিলিং অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, জেনারেলদের ক্ষেত্রে শুধু জেনারেল যারা, তারা ওয়েটিং হয়ে গেলেও তাদের আবার ওয়েটিং থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা ক্যাটাগরি ওয়েটিং এর থেকে বেশি। ওকে, তো এরকম অনেক কিছু সম্ভাবনা তৈরি হয়। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, অনেক বিশ্লেষণ করছেন, তাদের বলবো যে চেষ্টা করুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনোভাবে সরকারকে দৃষ্টি আকর্ষণ করে যাতে ভ্যাকান্সিটা একটু বাড়ানো যায়। আর একটা পরীক্ষা হলোই থেমে গেলাম, এটা একটা বিপজ্জনক। এতদিন ধরে একটা পরিশ্রম করলেন, হার্ডওয়ার্ক করলেন, যদি আপনি জিম করতে করতে যদি আপনি জিম করা বন্ধ করে দেন, তাহলে আপনার যে হেলদি বডির জন্য আপনি জিম করেছিলেন সেটা এতটাই নেতিবাচক হয়ে যাবে, শরীরের জন্য একটা ব্যাড ইফেক্ট আসবে। তেমনি এই পরিশ্রম করলেন, আমি বলতে চাই যতদিন না চাকরি পাচ্ছেন, সামনে যে অপরচুনিটিগুলো আছে সেটা কাজে লাগান। সেটা আপার প্রাইমারি হোক, সেটা নন টিচিং স্টাফ হোক, যতদিন না একটা চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত লড়াইটা জারি রাখুন, পড়াশোনাটা চালিয়ে যান। এই এসএলএসটি পরীক্ষা 2016 সালের পর থেকে অনেকে কন্টিনিউ পড়াশোনা করে গেছে। তারা পরীক্ষা কোশ্চেন যাই হোক না কেন, তারা যদি একও বেশি পায়, তারা 1000 জনের আগে চলে যাবে। ঠিক আছে, তো প্রস্তুতিটা ধারাবাহিক, কচ্ছপের গতি হোক, খরগোশের গতি হোক, যেটা যেভাবে হোক ধারাবাহিকতা রাখুন। ঠিক আছে, এবার আসি আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা, যেটা আমরা আশা করি আপার প্রাইমারির যেসব ক্যান্ডিডেট আছে ওয়েটিং লাস্ট শেষ পর্যন্ত, মানে শেষ যে ওয়েটিং আছে, তাদের জন্য পুজোর আগে সুখবর আসবে, নোটিশ আসবে, এবং আশা করি তাদের কাউন্সিলিংটা সম্পূর্ণ হবে। আর আপার প্রাইমারির একটা টেট এসএসসি নিজেরা এপিডেভিট দিয়ে কোর্টে জানিয়েছে 2026 মার্চের মধ্যে তারা একটা টেট নেবে, এবং রিসেন্ট একটা স্পেশাল এডুকেটরের রিক্রুটমেন্টও হচ্ছে, তাদেরও টেটের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। আপার প্রাইমারি টেটের যে রিক্রুটমেন্টটা সেটা আপনারা সকলেই জানেন, আগের থেকে নতুন নিয়ম একটু পরিবর্তন হয়েছে। এখন যেটা এসেছে, টেট 150 নম্বরের, এখানে দুটো পার্ট হয়, একটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, একটা সোশ্যাল সায়েন্স। সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, তারা সোশ্যাল সায়েন্স নাই, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা সোশ্যাল স্টাডিজ। ঠিক আছে, এখানে প্রাইমারি টেটের মতন বা অনেকে আপার প্রাইমারি টেট দিয়েছেন, চাইল্ড সাইকোলজি 30 থাকে, বাংলা 30 থাকে, ইংরাজি 30 থাকে। আর আর্টসের ছেলে মেয়েদের সোশ্যাল স্টাডিজ, হিস্ট্রি, জিওগ্রাফি, সংবিধান 60 নম্বর থাকে। আর সায়েন্সের ছেলে মেয়েদের এই জায়গায় থাকে ম্যাথ 30, আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স মিলে থাকে 30। এই হচ্ছে 150 নম্বর। 60% পেলে টেট কোয়ালিফাই করা যায়। ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 5% ছাড় থাকে, তারা 55% পেলে টেট কোয়ালিফাই করতে পারে। এবার বলে রাখি টেটের রিক্রুটমেন্টটা কি হবে। টেট তো পরীক্ষা হয়ে গেল, টেট পরীক্ষা হয়ে গেলে এখানে যার যে স্কোরটা বেশি আছে, কেউ 12 টেট পাস হতে পারে, কেউ 15, কেউ ধরুন 26, কেউ একাধিক টেট পাস হতে পারে। যাদের একাধিক টেট পাস থাকবে, টেট রিক্রুটমেন্টের সময় যার যে টেটটা স্কোর বেশি আছে সেই টেটের রোল নাম্বার দিয়ে এন্ট্রি করতে পারে। তো এক্ষেত্রে টেট ওয়েটেজে থাকবে কত নম্বর? 40 নম্বর। আপনি যদি 90 পান 150-তে, তাহলে আপনার স্কোর হবে 24। ঠিক আছে, আপনি যা পাবেন সেই শতাংশ হিসাব করে 40 ওয়েটেজ হিসাবে আপনি সেই মার্কসটা পাবেন। এবার হচ্ছে নতুন যে নিয়ম, এমসিকিউ পরীক্ষা দিতে হবে 25 মার্কের। মানে আপনি যে সাবজেক্ট অ্যাপ্লাই করবেন, যদি আপনি হিস্ট্রিতে অ্যাপ্লাই করেন, এই এসএলএসটি যে 19 যে সিলেবাস, এই সিলেবাসের উপরে আপনার 25টা এমসিকিউ কোশ্চেনে পরীক্ষা দিতে হবে। যেমন পিওর সায়েন্সের ক্ষেত্রে 3টে বিষয়ে পরীক্ষা দিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো এই আপনার সাবজেক্টের উপর পরীক্ষা হবে 25 মার্কস। এটা হচ্ছে 65, আর 10 হচ্ছে একাডেমিক। 75-এ কাট আপ হবে, হয়ে 1:1.6 ইন্টারভিউতে ডাকা হবে।
ইন্টারভিউ হবে 15 মার্কস, পাস হচ্ছে ডেমনস্ট্রেশন, আর পাস হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স। এখানে টিচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু রিটেন এক্সামের পরে যোগ হবে। এরা হচ্ছে টোটাল 100 মার্কসের মধ্যে প্যানেল হবে। আমরা আশা করছি এই আপার প্রাইমারি নিয়োগটাও দ্রুত সম্পূর্ণ হয়ে যাচ্ছে। পুজোর আগেই এই আপার প্রাইমারি নিয়োগটাও পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, বা হয়তো কিছু কাউন্সিলিং পুজোর পরে হতে পারে, বা নোটিশ পুজোর আগে হতে পারে, কাউন্সিলিং পুজোর পরে হতে পারে। যাই হোক, আশা করছি। তো সেক্ষেত্রে আপার প্রাইমারি নিয়ে আর কোনো জটিলতা বা কোনো বিষয়, কোনো পেন্ডিং কোনো থাকছে না। সেক্ষেত্রে আপার প্রাইমারি নিয়োগ বা টেট পরীক্ষাটা 26 সালের মধ্যে সম্পন্ন হবে আশা করি। ওকে, এই গেল আপার প্রাইমারি বিষয়। এবার আমরা এখানে আপার প্রাইমারি টেটের একটা প্রিপারেশন করাচ্ছি। আমাদের এখানে আপার প্রাইমারির লাইভ ক্লাস হবে। এই যেমন আপনারা যেভাবে আমাকে দেখছেন, ব্ল্যাকবোর্ড যেভাবে পড়ানো হয় আর কি। এটা সোশ্যাল স্টাডিজ যাদের, তাদের ক্ষেত্রে সপ্তাহে 3 দিন, চাইল্ড সাইকোলজির একদিন, বাংলা একদিন, ইংলিশ একদিন। আর যারা সোশ্যাল সায়েন্স তাদের ক্ষেত্রে সপ্তাহে 4 দিন লাইভ ক্লাস হবে, বাংলা, ইংরাজি, চাইল্ড সাইকোলজি, অঙ্ক। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের উপর স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে, প্রত্যেকটা টপিক্সের উপরে মক টেস্টের ব্যবস্থা থাকবে, প্রতিদিন লাইভ কুইজ হবে। ওকে, আমরা মান্থলি ফি জেনেছি আপার প্রাইমারির ক্ষেত্রে। যারা সোশ্যাল স্টাডিজের জন্য অ্যাডমিশন নেবেন তাদের ক্ষেত্রে অ্যাডমিশন ফিস 500 টাকা, মান্থলি ফিস 300 টাকা। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যারা অ্যাডমিশন নেবেন, মান্থলি ফিস 550 টাকা, এই সরি, অ্যাডমিশন ফিস 550 টাকা, আর মান্থলি ফিস হচ্ছে 350 টাকা। এবার আসি নন টিচিং স্টাফ, গ্রুপ সি, গ্রুপ ডি। এটা কিন্তু আগের বার প্রচুর ছেলে মেয়েরা, হয়তো অনেকে এসএসটি পায়নি, কিন্তু তারা গ্রুপ সি, গ্রুপ ডি পেয়েছে। কোনো কাজই ছোট নয়। যতদিন বেকার থাকছেন ততদিন কোনো কাজকে ছোট মনে করবেন না। অনেকে আমি বিএড করেছি কেন গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম দেবো, এটা অনেকের মধ্যে হতে পারে। ঠিক আছে, তো এই ধারণাগুলো যেন কখনোই না হয়, কখনোই যেন আপনার মধ্যে না আসে। এক্সাম দেবেন, চাকরি না পাওয়া পর্যন্ত কখনোই থামবেন না। তো গ্রুপ সি, গ্রুপ ডিতে হয়তো ক্যান্ডিডেট অনেক বেশি হবে, তো এইগুলো ভয় পাবেন না। ক্যান্ডিডেট সংখ্যা দেখে, ভ্যাকান্সি কম, এইগুলো ভয় পাবেন না। চাকরি পাওয়ার জন্য আপনাকে লড়াই করতে হবে, আপনাকে আপনার বেস্টটা দিতে হবে, এটাই মাথায় রাখবেন। আর চাকরি আপনার জন্য একটা সিট দরকার, এটা যেন সবসময় মাথায় থাকে। তো যারা নন টিচিং প্রিপারেশন নিতে চাও, পরীক্ষা তো ডিসেম্বর মাসে হবে। ফর্ম ফিল আপ আজকে থেকে হওয়ার কথা ছিল, এখনো লিঙ্ক দেয়নি। জানি না কোনো টেকনিক্যালি কোনো সমস্যা হচ্ছে কিনা। তো যাই হোক, ফর্ম ফিল আপ তো শুরু হবে 31শে অক্টোবর পর্যন্ত চলবে। তোমরা গ্রুপ সি, গ্রুপ ডি দুটোই একসাথে প্রস্তুতি নিয়ে এক্সামটা দিতে পারো। আমাদের এখানে প্রিপারেশন শুরু হয়েছে। আমরা একটা অফার রেখেছিলাম 1050 টাকা। এখানে আমরা প্রতিদিন কুইজ করাবো, প্রত্যেকটা বিষয়ের উপর স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে, মক টেস্ট হবে, এবং পুজোর আগে পর্যন্ত আমরা সপ্তাহে একদিন অঙ্কের ক্লাস, শনিবার রবিবার 2 দিন ক্লাস হবে এখন, রাত্রে 8টা 9টার দিকে। এবং আপার প্রাইমারির জন্য যে আমাদের লাইভ ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাস রাত 8টা বা 9টার দিকে হবে, এবং প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ডিং থাকবে। প্রত্যেকটা বিষয়ের উপর মক টেস্ট হবে, প্রতিদিন কুইজ হবে, প্র্যাকটিস সেট দেওয়া হবে। আপার প্রাইমারি ক্ষেত্রেও প্র্যাকটিস সেট দেওয়া হবে, সিটেটের প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার দেওয়া হবে। আপনারা যারা আমাদের এখানে এসএসসি যে মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ যে এসএসসি যে মক টেস্ট হলো, যেটা করেছেন, সেই ওখানে তো শুধু মক টেস্ট হয়েছিল, এখানে স্টাডি ম্যাটেরিয়ালস, লাইভ ক্লাস, কুইজটা আপনারা টেলিগ্রাম গ্রুপে দেখেছেন যে প্রতিদিন রাত্রে লাইভ কুইজ কুইজ 50টা 60টা 100টা কোয়েশ্চেনের উপরে কুইজ হয়। কুইজটা হয়ে যাওয়ার পরে কে কতগুলো ঠিক করেছে সব দেখানো হয়। ঠিক আছে, আপনারা কেউ যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8250149893। এই নম্বরে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে এই পর্যন্ত আমি বললাম। এবার আমি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে
সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখছি অনেকে অনেক রকম মেসেজ লিখেছেন, তো আমি সেগুলো পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, সৌভিক লিখেছে ইএস এর ইডাব্লিউএস এর কাট অফ কত যেতে পারে স্যার ম্যাথে 9-10? ইডাব্লিউএস এর কাট অফ সবথেকে কম হবে, এমনকি এসসি থেকেও ইডাব্লিউএস এর কাট অফ কম হতে পারে। ওকে, আর দ্বিতীয় একটা কথা, ওবিসি নিয়ে আমাকে বলা হয়নি, ওবিসি বিষয়টা, যারা ওবিসি ক্যাটাগরি আছো তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর আগে তারা সার্টিফিকেট রিভ্যালিড যেটা আছে সেটা কিন্তু অবশ্যই করে নেবে। রিভ্যালিড করতে গিয়ে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্টিফিকেট জমা নিয়ে নিচ্ছে, নতুন একদম নতুন একটা ফ্রেশ সার্টিফিকেট দিচ্ছে। সেক্ষেত্রে আগের যে সার্টিফিকেটটা, ওবিসি সার্টিফিকেটটা জেরক্স কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে। প্রয়োজনীয় মানে পরবর্তীতে যে কোনো ক্ষেত্রে লাগতে পারে, সেই জন্য জেরক্সটা অবশ্যই রাখবে। কারণ যদি ডিজিটাল থাকে, ডিজিটাল যদি বেরিয়ে যায়, তাহলেও সেটা কিন্তু এসডিও অফিস থেকে অথরাইজড করে নেবে। ওকে, সিল সই মেরে নেবে। ওবিসি বিষয়টাও বলে দিলাম। যাদের স্কোর ভালো হচ্ছে, ভালো হয়েছে, ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, ওবিসি ক্যাটাগরি, তারা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা ওবিসি কার্ড সংশোধন করে নাও। পুরনো সার্টিফিকেটের পরিবর্তে সংশোধন করে নাও। ডিজিটাল থেকে পেলেও এসডিও অফিস থেকে আবেদন করে ডিজিটাল কপি তোলো, এবং তারা যেন সিল সইটা মেরে দেয়। আচ্ছা, টেটে বসার যোগ্যতা আমি গ্রুপে দিয়ে দিয়েছি। প্রীতম লিখছো যে তোমার মাস্টার ডিগ্রিতে 50% আছে। হ্যাঁ, তুমি টেটে বসতে পারবে। নতুন যে এনসিটি যে নিয়ম করেছে, মাস্টার ডিগ্রি তো 50% থাকলে বসা যাবে। হিস্ট্রি ওবিসি কাট অফ মার্ক আমি বললাম তো আজকের, সুনির্দিষ্টভাবে আমি কাট অফ মার্কস আজকের বলছি না, কারণ অফিসিয়াল অ্যান্সার কি না পাওয়ার পরে আমি আরেকটা ভিডিও করব শুধুমাত্র কাট অফ মার্কস নিয়ে। সেখানে আমি দেখাবো আগে ভ্যাকান্সি, আগের বছর 2016-তে ভ্যাকান্সি কত ছিল, মানে একটা কম্পেয়ার করে আমি ভিডিও করব। কারণ আমি আজকের অফিসিয়াল অ্যান্সার কি না পাওয়া পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট কোনো সাবজেক্টে কাট অফ মার্কস তৈরি করব না। এটা খুব সেন্সিটিভ ইস্যু, অনেকের মন খারাপ হবে, অনেকেরই মানে একটা আশা করে আছো, এতদিন এত বছর বাদে পরীক্ষা দিয়েছো। সুতরাং আমি একটা ধারণা দিলাম জাস্ট আজকে, অফিসিয়াল অ্যান্সার কিটা আসুক, সবাই মেলাও, আমি পোল করি কাদের কত পার্সেন্ট, স্টুডেন্টদের কত পার্সেন্ট নম্বর আসছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নম্বর মানে ইন সার্ভিসের নম্বর কেমন আসছে, সেই বিষয়টা আমি একটা আলাদা করে সেই কাট অফ নিয়ে একটা দিন সেমিনার করব, ঠিক আছে। আচ্ছা, যারা 2016 সালে টেট পাস নন টেট, দেখো টেট পাসের সাথে রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই। তুমি তখন টেন নন টেন ছিল তাতে কোনো যায় আসে না। এখন যদি রিক্রুটমেন্ট হয়, দেখা গেল তোমার তোমার 2016 সালে টেট পাস করেছিলে, করে তোমার স্কোর আছে 120, কিন্তু এই বছর পরীক্ষা দিয়ে তোমার স্কোর হলো 115, তুমি 2016 সালে টেট পাস দিয়ে এন্ট্রি করতে পারবে এবং বিএড অ্যাড করতে পারবে। কারণ কারো টেট সার্টিফিকেটে বা লেখা থাকে না যে তুমি বিএড না, মানে ট্রেনিং স্ট্যাটাস কি সেটা লেখা থাকে না। সুতরাং এই হিসাব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। অ্যান্সার কি কেন দিল না সেটা আমিও জানি না, এ তো চেয়ারম্যান নিজে বললো যে আজকে দেবে, এবার দিল না। এবার আমরাও অনেক খবর পাই, মেলে না, তখন অনেকে আমার অনেকে উল্টো কথা বলে। সেক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে। অফিসের সিদ্ধান্ত, এখনো রাত আছে, এখনো আমরা 12টা পর্যন্ত আশা করতে পারি। কমিশন অনেক কিছু লেট নাইটেও তারা আপলোড করে। সুতরাং আমাদের এখনো অপেক্ষা করতে হবে, ঠিক আছে। অপেক্ষা করা ছাড়া আমাদের বিকল্প কিছু নেই। ওকে, তাহলে মোটামুটি যে বিষয়গুলো আলোচনা ছিল আমি যতটা সম্ভব বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যারা ভালো স্কোর করেছো, এবার ইন্টারভিউর জন্য মনোযোগ দাও। যারা কনফিডেন্স পাচ্ছ আমি এই নম্বরে ডাক পেতে পারি, ইন্টারভিউতে আমি আসতে পারি, তাহলে তাদেরকে বলবো আপকামিং এক্সাম এবং এখন থেকে ইন্টারভিউটা তৈরি হোক। আর ইন্টারভিউর জন্য কোনো টাইম পাবে না। এই সাবজেক্ট পরীক্ষার জন্য তো তাও টাইম পেয়েছো। অক্টোবরের থার্ড উইকে বা লাস্ট উইকে রেজাল্ট প্রকাশ হবে, আর নভেম্বরের একদম ফার্স্ট উইক থেকে ইন্টারভিউ, হয়তো 8 দিন 10 দিন টাইম পাবে। এবং এটাও বলে রাখি, আমরা পুজোর পরে আমরা এখানে ইন্টারভিউ প্রিপারেশন শুরু করব। আমাদের এখানে অনলাইন ইন্টারভিউ প্রিপারেশন হবে। এর আগেও আমাদের আপার প্রাইমারিতে 1-1.5 হাজার ছেলে মেয়ে, প্রাইমারিতে এরকম প্রচুর সংখ্যক ছেলে মেয়ে আমাদের কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন দিয়ে তারা আজকের
চাকরি করছে, তো তখন আমি বলে দেব ইন্টারভিউ প্রিপারেশন চলুক, এবং তার সাথে সাথে আপকামিং এক্সাম যেগুলো আছে সেগুলো তোমরা প্রস্তুতি নাও। যাদের পরীক্ষা খারাপ হয়েছে একদম ব্রেকডাউন হয়ে হয়ে পড়ে না, কখনো হীনমন্যতায় ভুগবে না যে আমি পারলাম না, আমার দ্বারা হবে না, এসব ভাববে না। নেক্সট টাইম তোমাকে বাধাতেই হবে, নেক্সট টাইম তোমাকে চাকরিটা পেতেই হবে। সেইভাবে মনস্থির করো, সেইভাবে শপথ গ্রহণ করো, সেইভাবে প্রস্তুতিটা নেওয়া শুরু করো। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেমিনারে যোগদান করার জন্য। গুড নাইট।